হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেটি। তো আজ আবার আমরা এবিটি টেস্ট পেপার সলভ করতে চলেছি। এবিটি অর্থাৎ গত বছরের এবিটি, যেটা হচ্ছে 2024-25। যতদিন না নতুন টেস্ট পেপার বেরোচ্ছে ততদিন আমরা পুরোনো টেস্ট পেপারটাকেই সলভ করতে থাকবো। এবং আপাতত এখন এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, অর্থাৎ 1 নম্বরের যে প্রবলেমগুলো থাকে আমাদের প্রতিটা পেজে 16 নম্বরের, ঠিক সেই কটা অঙ্ক আমরা করে যাচ্ছি পরপর। তো আজ শুরু হতে চলেছে আমাদের পার্ট 4, অর্থাৎ পেজ নাম্বার 118। পেজ নাম্বার 118 যে কটা শর্ট কোশ্চেন আছে সব আমরা করে ফেলবো ঝটপট, বুঝে কম সময়ের মধ্যে কিভাবে করব সেটা আমাদের শিখে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রবলেম দিয়ে, এমসিকিউ দিয়ে একদম শুরু করি। আর যারা যারা আজকে ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো, কারণ এরপরে নতুন টেস্ট পেপার বেরোলে তারও সলভ নিয়ে আসবো আমি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দাও, কেমন? তো চলো শুরু করতে চলেছি এমসিকিউ, একদম এক দাগের এক থেকে। তো কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে আমাদের বলে দিয়েছে সুদের হার হচ্ছে আমাদের x%। কোন মূলধনের x বছরের সুদ মানে সময় যেটা, সেটা বলে দিয়েছে x বছর, সুদ হচ্ছে x টাকা, সুদ যেটা সেটাও x টাকা। অর্থাৎ যিনি প্রশ্নকর্তা তিনি x কে নিয়ে বড়ই বিচলিত, তাই জন্য x কে ছেড়ে বেরোতেই পারছেন না, যেখানে যেখানে x সব জায়গাতেই x দিয়ে দিয়েছেন। তো যাই হোক, সুদের হার x%, সময় x, সুদ x, সবই x। এবার আমাদের চেয়েছে তাহলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে মূলধনটা একটু কষ্ট করি, আমরা x ছাড়া অন্য কিছু ধরি, সবই তো উনি x কে চালিয়ে দিয়েছেন, আমরা একটু x ছাড়া অন্য কিছুতে যাই, অর্থাৎ মূলধনটা p তে ধরে নিলাম। ব্যাস, আমাদের সূত্র জানি I = PRT/100। I মানে হচ্ছে সুদ, বসিয়ে দিই। তাহলে I এর জায়গায় বসছে আমাদের x সমান সমান p তো রইল ইনটু r কত, r ও x, t কত, সেও x বাই 100। তাহলে পেয়ে যাচ্ছে কি, এখান থেকে যদি আমি x কে তাড়াই, একটা x কাটছে দুদিক থেকে, তাহলে পড়ে থাকছে px = 100টা দিয়ে গুণ করে দিলে 100। তাহলে আমাদের p এর মান জানতে চেয়েছে, কত হয়ে যাবে 100/x। তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ঠিক আছে, চলো আমাদের সেকেন্ড অঙ্কে যাওয়া যাক। এটা মুছে ফেলি। MCQ 2 বলছে, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হল। যে সমীকরণের বীজদ্বয় মানে আমাদের বীজদ্বয় বলে দেওয়া আছে 3 ও 4। তাহলে আমাদের সমীকরণ দেওয়া থাকলে বীজ বের করার অনেক রকম নিয়ম আছে, যেমন আমরা মিডল টার্ম করতে পারি, শ্রীধরাচার্যের সূত্রে করতে পারি। এখানে আমাদের বীজ বলে দিয়েছে 3 আর 4, তাহলে সমীকরণটা কেমন হবে? সমীকরণের সূত্র আমরা জানি, যদি বীজ দুটো আলফা আর বিটা হয় তাহলে সমীকরণের সূত্র কি, বা সমীকরণটা আমরা পাবো কিভাবে? দ্বিঘাত সমীকরণ x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। সোজা কথা, মাইনাস দুজনের সমষ্টি আর এখানে প্লাস দুজনের গুণফল। তাহলে এখানে তো আমাদের আলফা মানে 3 আর বিটা মানে 4, তাহলে বসিয়ে দিই, এখানে 3 আর এখানে 4, এখানেও 3 × 4। তাহলে সমীকরণ পেয়ে যাচ্ছি x² মাইনাস 7x প্লাস 12 = 0। সরি, = 0টা মিস হয়ে গেছে, সমীকরণ সমান না দিলে সেটা সমীকরণ দাঁড়ায় না, তাই তো? তাহলে এখানে আমাদের কোন অপশনটা ঠিক হলো? -7x প্লাস 12 মানে হচ্ছে আমাদের অপশন এ। আমাদের অপশন এ হয়ে গেল। বোঝা গেল?
3 থেকে যাওয়া যাক। তিন নম্বর প্রবলেম 2a 3b 4c। আচ্ছা 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a is to b is to c কত? a is to b is to c কত? এটা শুধু মাধ্যমিক না, যে কোনো কম্পিটিটিভ বা যে কোনো চাকরির পরীক্ষাতেও এগুলো খুব পড়ে। মাধ্যমিকে তো পড়েইছে বা টেস্ট পেপারে তো রয়েছে। গল্প হচ্ছে এইরকম কিছু থাকলে এই এবিসির মান কিভাবে বের করবো? তো আমাদের টার্গেট হচ্ছে এ বি সি কে একা রাখবো, আর সংখ্যা যারা গুণ হয়ে আছে তাদেরকে চেষ্টা করবো ভাগে পাঠানোর। তাহলে ভাগে কারা কারা থাকবে? তো সবার প্রথমে এই যে গুণ হয়ে আছে 2 3 4, এদেরকে যদি তাড়াতে হয় আমার কিছু দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব না? 2 3 আর 4, এই তিনজনের লসাগু করে নেব। সেই লসাগুটা দিয়ে তিনজনকে ভাগ করব। অর্থাৎ 2 2 দিয়ে কাটলে 1, 3 তো রইল 2, ব্যাস আর যায় না। অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম 12। সেই 12টা দিয়ে তিনজনকে আমরা ভাগ করে দেবো। অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা এই 2a বাই 12, 3b বাই 12, 4c বাই 12। তো তিনকে ভাগ করে দিলে কাটাকুটি হবে। 2 দিয়ে 12 কে কাটলে a বাই 6, b বাই 4 আর c বাই 3, ব্যাস a is to b is to c কি হয়ে গেল? 6 is to 4 is to 3। বোঝা গেল? এই হচ্ছে আমাদের গল্প। চলে আসি আমরা 4 নম্বরে। শুরু করি 4টা। কি বলছে আমাদের 4? যদি x ভ্যারিসেস y হয় তখন এই কটা অপশনের মধ্যে কে ঠিক হবে? x ভ্যারিসেস y যদি হয় তাহলে আমাদের চারটে অপশন কে কে আছে? x স্কয়ার ভ্যারিসেস y কিউব, x কিউব y স্কয়ার, x y কিউব, আর একটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার। এবার গল্প হচ্ছে এই চারটের মধ্যে কে ঠিক হবে। তো সবার প্রথমে এই যে দেওয়া আছে এটা মানে আমরা তো জানি x ইকুয়ালস টু ky, তাই তো? এবারে আমি যদি এই বাঁদিকটাকে খেয়াল করি x স্কয়ার, তাহলে বাঁদিকে আমি যদি স্কয়ার করি তাহলে কি আসছে? যে কোনো একটা অপশনকে নিলাম, বাকিগুলোকে আপাতত বাদ রাখলাম। যদি এই অপশনটাকে নিই, বাঁদিকে x স্কয়ার আছে, আমি বাঁদিকে x স্কয়ার করলাম, তাহলে ডান দিকে কি হবে? k স্কয়ার y স্কয়ার হয়ে যাবে না? আর k যেহেতু ধ্রুবক তাই k স্কয়ারও ধ্রুবক। এবার গল্প হচ্ছে x স্কয়ার সমান সমান ধ্রুবক ইনটু y স্কয়ার। তাহলে আমরা এখান থেকেই তো বলে দিতে পারি x স্কয়ার ভ্যারিসেস y স্কয়ার, এটাই হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি দুজনে যদি কখনো সমানুপাতে থাকে বা সরল ভেদে থাকে তাহলে দুজনের পাওয়ার যদি করতে হয় সেম পাওয়ার রাখতে হবে। অর্থাৎ যদি কিউব করি একেও কিউব রাখতে হবে, যদি স্কয়ার করি দুজনকে স্কয়ার রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ব্যাস চলে যাই আমরা 5 এর দাগে। 5 এর দাগে কি বলছে? 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি ড্যাশ। আচ্ছা 1 রেডিয়ান পরিমিত কোণ মানে 1 রেডিয়ান যে কোণটা সেটা অ্যাকচুয়ালি কি কোণ? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ না সরলকোণ? অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ 1 রেডিয়ান সমান সমান আমরা কি জানি? আমরা জানি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, তাই তো? তাহলে 1 রেডিয়ান যদি 57, এটা আমি যদি বাদ দিই তাহলে 57 ডিগ্রি মানে সেটা সূক্ষ্মকোণ। তাহলে এই যে পরিমিত 1 রেডিয়ানের দ্বারা যে পরিমিত কোণ সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। বোঝা গেল? চলে যাই 6 নম্বরে। বলছে কি √125 থেকে
√125 থেকে √5 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? √125 থেকে √5 বিয়োগ করতে বলেছে, তো কি করব? সবার আগে এটাকে ভাঙতে হবে। রুটে যে 125 আছে, আচ্ছা 125 কে ভাঙলে কি পাই? 125 কে যদি ভাঙি 5 দিয়ে, যদি ভাঙি 5 25 সঙ্গে 125, ফের 5 দিয়ে ভাঙলে 5 আসছে, তাই তো? তাহলে তিনটে 5 আসছে, তাহলে রুট করলে দুটো 5 একটা হয়ে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ এটাকে বলতে পারি 5√5 মাইনাস √5, তাই তো? রুটের মধ্যে 125 ছিল, রুটের মধ্যে 125 মানে তিনটে 5-এর গুণফল। আমরা জানি রুটের মধ্যে এক জোড়া থাকলে তার থেকে একটা বেরিয়ে যায়, তাই তো? তাহলে আমাদের এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল, আর এ বেটা বেরোনোর কেউ নেই, তাই এই একটা 5 ভেতরে পড়ে রইল, ঠিক আছে? তাহলে 5√5 মাইনাস √5, তাহলে কি হয়ে গেল? 4√5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা আমরা এটাকে ভেতরে ঢুকাতে হবে, 4√5 কোনো অপশনে নেই, তাহলে কি করব? ঠিক একই ভাবে যেভাবে আমরা বের করেছিলাম বাইরে 5কে, 4কে ভেতরে ঢুকিয়ে দিই। দেখলাম কি ভেতরে দুটো 5 থাকলে বাইরে একটা 5 আসে, তাহলে বাইরে একটা 4 থাকলে ভেতরে নিশ্চয়ই দুটো 4 ঢুকবে, এরকম লিখতে পারি। তাহলে আমি পেয়ে যাচ্ছি কি 4 5 20, 4 20 80, তাহলে পেয়ে গেলাম কত অপশন? অপশন এ। বোঝা গেল কি? ঠিক যেভাবে আমরা 5কে বার করেছিলাম সেইভাবে বাইরের 4কে আমরা ভেতরে ঢোকালাম। দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেছিল, একটা 5 ভেতরে পড়ে রয়েছিল। এখানে দেখতে পাচ্ছি বাইরে 4 ভেতরে 5, তাহলে ভেতরে 5 থাকুক, ওকে নিয়ে চিন্তা নেই। বাইরের 4টাকে আমরা কি করবো? ভেতরে ঢোকাবো। যেটা ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে ডবল হয়ে যাবে, কারণ বাইরে 4 এসছে নিশ্চয়ই ভেতরে দুটো ছিল বলে বাইরে 4 এসেছিল কোনো সময়। তাহলে যখন ভেতরে ঢোকাবো একটা 4টা ভেতরে ঢুকলে দুটো হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের গল্প। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই এবারে শূন্যস্থান পূরণ। তো এই গেল এমসিকিউ। বোঝা গেছে আশা করি? বুঝতে না পারলে জানাও কোন জায়গায় সমস্যা। চলে যাই দুইয়ের দাগে। দুইয়ের দাগে রাখি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনুন্নক এবং বিপরীত হলে a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ আছে, দুটো বীজ তো আমরা জানি না, ধরে নিলাম আলফা আর বিটা, ঠিক? তো এই দুটো বীজ যদি পরস্পর অনুন্নক এবং বিপরীত হলে, বিপরীত মানে হচ্ছে ঋণাত্মক, একজন পজিটিভ হলে আরেকজন নেগেটিভ, তাহলে দুজন পরস্পর অনুন্নক বলেছে। আচ্ছা অনুন্নক হলে কি আমরা আলফা আর বিটা ধরবো? অনুন্নক মানে কি? উল্টো। তাহলে একজন যদি আলফা হয় আরেকজন হবে 1/α। তার সাথে আবার বলেছে দুজনে বিপরীত, মানে একজন পজিটিভ হলে আরেকজন নেগেটিভ, তাহলে আমি বলতে পারি তো একজন আলফা হলে আরেকজন মাইনাস আলফা, তাই তো? ব্যাস দুটো বীজ আমরা দেখতে পাচ্ছি। এবারে বলেছে a প্লাস সি, তাহলে কত হবে? আমাদের a প্লাস সি জিজ্ঞেস করেছে। ভালো কোশ্চেন। তো আমরা এখান থেকে a ইন্টু সি বের করতে পারি। আচ্ছা আমরা দুটো কাজ করতে পারি, তাই তো? দুটো বীজ যদি আমাদের জানা থাকে, আমরা এই আলফা প্লাস মাইনাস 1/α এটা বের করতে পারি, আর আলফা ইন্টু মাইনাস 1/α এটাও বের করতে পারি। এইটা আমি যোগফলটা যদি বের করি, যোগফল বের করলে কি পাচ্ছি? মাইনাস b/a। আমাদের b এর সঙ্গে কোনো লেনাদেনা নেই, তাই বীজদ্বয়ের সমষ্টির লাইনে আমরা টোটালি যাচ্ছি না, কারণ ওখানে b চলে আসছে। তাহলে এইটাকে আমরা টোটালি বাদ দিলাম। আর আরেকটা জিনিস আমরা জানি, দুটো বীজ যদি জানা থাকে তাদের গুণফলের সূত্র কি হয়? তা c/a, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা c/a। তাহলে এখানে পাচ্ছি না c আর a, আমাদের জানতে চেয়েছে তো c আর এটা, তাই তো? তাহলে আমরা করছি কি,
যদি এইটা সমান সমান সি বাই এ হয়, তাহলে বাঁ দিকটাকে যদি খেয়াল করি আলফা আলফা কেটে যাবে না, তাহলে পড়ে থাকছে -1 ইকুয়াল টু সি বাই এ। এইবারে এটাকে এদিক থেকে তাড়ালাম, তলা থেকে তাড়ালে এখানে এসে গুণ হয়ে যাবে, মাইনাস এ ইকুয়াল টু সি, বা মাইনাস এ কে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে মাইনাস এ ওদিকে গিয়ে হয়ে যাবে সি প্লাস এ, আর এদিকে কিছু নেই মানে জিরো পড়ে থাকছে, তাহলে সি প্লাস এর মান কত পেলাম? 0। মিটে গেল, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা 0। বোঝা গেল কি? ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। খুবই সহজ অঙ্ক, একটু মাথা খাটালে হয়ে যাবে, নিজেরা করতে পারবে। কেন জানি না আমাদের বাড়ির সামনে এসে সমস্ত কিছু আওয়াজ বেশি হয়ে যায়, গাড়ির আওয়াজ, হরেনের আওয়াজ, ভগবান জানে। আচ্ছা, তুই অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা সমকোণ, যা কিছু লিখতে পারো। তারপরে 3 এর দাগে, 2 এর দাগে কিছু ছিল না, শুধু সমকোণ লিখে দিলেই হবে। √3 - 5 এর অনুবন্ধীকরণ ড্যাশ, √3 - 5 এর অনুবন্ধীকরণ কি হবে? এর আগের ভিডিওতে যখন আমি করেছিলাম সেম প্রশ্ন একটা ছিল, সেখানে অনুবন্ধীকরণ সম্বন্ধে বলেছিলাম। তো অনুবন্ধীকরণ জিনিসটা কি? সাইন পাল্টাবো, কিন্তু করণীর আগের সাইনটা যদি চেঞ্জ হয় তখন তাকে বলা হয় অনুবন্ধী, নয়তো তাকে সাধারণ করণী নিরসক উৎপাদক বলা হয়। তো কথা হচ্ছে করণী নিরসক উৎপাদক দু রকম, হয় আমি 5 এর আগের সাইনটা চেঞ্জ করতে পারি, অথবা √3 আগের সাইন চেঞ্জ করতে পারি। যে কোনো একটা সাইন চেঞ্জ করলেই সে করণী নিরসক উৎপাদক। এবার সেই করণী নিরসক উৎপাদকের মধ্যে যে ক্ষেত্রে আমরা করণীর আগের সাইনটা চেঞ্জ করি সেই হচ্ছে আমাদের অনুবন্ধীকরণ। তাহলে এর অনুবন্ধীকরণে যদি বের করতে হয় তাহলে এর আগের সাইনটা আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ কিছু নেই মানে প্লাস ছিল, হয়ে যাবে -√3, আর এ যেরকম আছে সেরকম থাকবে। হয়ে গেল আমাদের অনুবন্ধীকরণ। চলে যাই 4 এর দাগে। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মান হলো ড্যাশ প্রবণতার মাপক। মনে রাখবে এগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার মাপক 3 রকম হয়, এদেরকে কেন্দ্রীয় প্রবণতার মাপকও বলে, মধ্যগামিতার মাপকও বলে। মধ্যগামিতার মাপক 3 রকম, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। বোঝা গেল? এই 3 জনই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে যদি বলে ড্যাশ প্রবণতার মাপক তাহলে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার যদি বলে ড্যাশ মাপক তাহলে আমরা মধ্যগামিতার মাপকও বলতে পারি, কেন্দ্রীয় প্রবণতার মাপকও বলতে পারি। তাহলে এই গেল আমাদের 2 থেকে 3, সরি 4। এবার 2 থেকে 5। বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়া দৈর্ঘ্য ড্যাশ পায়। একটা পোস্ট এরকম রয়েছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি মানে সূর্যটা এরকম রয়েছে, 60 ডিগ্রিতে হচ্ছে মানে উন্নতি কোণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ সূর্য আস্তে আস্তে মাথার উপরে উঠছে। তাহলে ছিল 30 ডিগ্রি, অর্থাৎ সূর্য একটু সবে সবে উঠছে আর কি। তাহলে সেই সময় ছায়ার দৈর্ঘ্য কিরকম হবে? এরকম কিছু একটা হবে। সেই সূর্যটা যখন 60 ডিগ্রিতে উন্নীত হবে, অর্থাৎ এইখানে গিয়ে পৌঁছবে, তখন ছায়ার দৈর্ঘ্য কিরকম হবে? তাহলে অবভিয়াস সূর্য যত উপরের দিকে উঠবে, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য তত কমবে। তাহলে আমরা লিখবো শূন্যস্থানে
হ্রাস পায়, তাই তো? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বাড়ছে মানে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। বোঝা গেল? তাহলে এর সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, বলো দেখি সূর্যের উন্নতি কোণ কত হলে ছায়ার দৈর্ঘ্য আর দণ্ডের দৈর্ঘ্য সেম সেম হয়ে যাবে? মানে দণ্ডের দৈর্ঘ্য যা, ছায়ার দৈর্ঘ্য তাই, কখন হবে? বুদ্ধি খাটিয়ে বলো দেখি কমেন্ট সেকশনে। চলে যাই নেক্সট অঙ্কে। একটি নিরেট গোলাকার গোলককে, আচ্ছা একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কত হবে? একটা নিরেট গোলক ছিল, একটা নিরেট গোলক, তাকে গলানো হলো, গলিয়ে একটা নিরেট চোঙ তৈরি করা হয়েছে। তাহলে দুজনের আয়তন কি হবে? কি হবে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে এর মধ্যে পদার্থ কতটা রয়েছে, সেটাই হচ্ছে ওর আয়তন। অর্থাৎ নিরেট মানে যদি লোহার হয় তাহলে এর ভেতরে লোহা কতটা পরিমাণ আছে সেটাই হচ্ছে ওর আয়তন। বা যদি ফাঁপা ধরি ওর মধ্যে বায়ু কতটা আছে সেটা হচ্ছে ওর আয়তন। বোঝা গেল? তাহলে নিরেট গোলক মানে লোহা বা কিছু দিয়ে তৈরি তো, তাহলে সেই নিরেট গোলকের মধ্যে পদার্থ যতটা পরিমাণ আছে সেটাই ওর আয়তন। সেটাকে গলিয়ে চোঙ তৈরি করছি মানে পদার্থ কি পাল্টে যাবে নাকি পদার্থ লোহা আলাদাভাবে ড্রেন হয়ে বেরিয়ে যাবে? না তো, যেটুকু পরিমাণ লোহা এতে ছিল সেটুকু পরিমাণ এতেও থাকবে। অর্থাৎ এতে আয়তন যা ছিল এতে আয়তন তাই থাকবে। অর্থাৎ নিরেট গোলক আর চোঙের আয়তন সমান হবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আচ্ছা এই ছিল আমাদের শূন্যস্থান, খুবই সহজ ছিল। এবারে চলে যায় 3 দাগ, অর্থাৎ সত্য মিথ্যা। কি বলছে? যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 7 হয় তবে সংখ্যা দুটি হলো 14 এবং 21। সত্যি কি? আমাদের বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 2:3 আর গসাগু 7, তাহলে সংখ্যা দুটো কত করে হবে? মনে রাখবে গসাগু মানে কি? যে জিনিসটা দুটো থেকে কমন যায়, তাই তো? দুটো সংখ্যা থেকে যে পরিমাণ জিনিসটা কমন যায় সেটাই হচ্ছে গসাগু। আর আমরা জানি অনুপাত করতে গেলে যে অংশটা কেটে যায় সেটাই কমন জিনিসটা, তাই তো? তাহলে আমরা গসাগু যদি 7 হয়, অনুপাত যদি এটা হয়, সংখ্যা দুটো কে কে হবে? 7 দিয়ে একে গুণ করব, একে গুণ করব, অর্থাৎ 7 গুণে 14, 3 7 21। সংখ্যা দুটো এরাই, অন্য কেউ নয়। তাহলে এখানে আমাদের বলে দিয়েছি 14 এবং 21, তাহলে এটা সত্য। বোঝা গেল কি? এই হচ্ছে গল্প। চলে আসি 2 দাগে। x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখা যাক। আমার 2 দাগে বলেছে x² + x + 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব না অবাস্তব? আমরা বিচার করি কি করে? না, বাস্তব অবাস্তবে বিচার করতে গেলে আমরা সোজা চলে যাই নিরূপকের কাছে, যে নিরূপণ করে দেবে বীজগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে। তাহলে b² - 4ac এর মানটা বার করবো আমরা। তো b² - 4ac এর মান বের করা যাক। b মানে কত এখানে? এটা হচ্ছে b মানে x এর সহগ, x নয় কিন্তু, b a c সবাই কিন্তু সহগ এখানে। তাহলে b টাকে x এর সহগ অর্থাৎ 1 মাইনাস 4 ইনটু a কই x² এর সহগ কে কেউ নেই মানে 1 ইনটু c কত x ছাড়া পদ সেটাও কে 1। তাহলে পেয়ে যাচ্ছি কত 1 মাইনাস 4 সমান সমান -3। b² - 4ac বা নিরূপক যদি ঋণাত্মক হয় তারা বীজদ্বয় সবসময় অবাস্তব হবে বা কাল্পনিক হবে, তাই তো? তাহলে আমাদের যেটা বলা আছে সেটা মিথ্যা বলা আছে। বোঝা গেল?
ঠিক আছে, চলে যাই 3-এরটা। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের কত গুণ হবে? 4 গুণ হবে, 2 গুণ হবে, কত গুণ হবে দেখা যাক। বলেছে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। আচ্ছা, প্রথমে ধরে নিই প্রতিটি ধারের দৈর্ঘ্য a। প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি a হয় এবং সেই ধারের দৈর্ঘ্যটা যদি আমি ডবল করে দিই, অর্থাৎ সেইটাকে ডবল করলে আমরা পেয়ে যাব 2a। তাতে করে ঘনকটার আয়তনের কি পরিবর্তন হবে? যখন a ছিল তখন আয়তন কত ছিল? আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, অর্থাৎ a কিউব। যেই না বাহুটাকে আমি ডবল করে দিলাম, এখন হয়ে গেছে আমাদের 2a। তাহলে এবার যদি আয়তন বের করি, তাহলে এবার হয়ে যাবে কত? 2a এর হোল কিউব। তাহলে পেয়ে যাচ্ছি 8a কিউব। তাহলে ছিল a কিউব, হয়ে গেল 8a কিউব। তাহলে কত গুণ হলো? 8 গুণ হলো। তো প্রশ্নে বলা আছে 4 গুণ। কথাটা কি ঠিক হয়েছে? নয়, তাহলে মিথ্যা। বোঝা গেল? চলে আসে তারপরেরটায় এ বি। আচ্ছা, মুছে দিই আগে। বলে দিয়েছে এ বি ইজ টু সি স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার, আর সি ইজ টু বি স্কোয়ার। এর যৌগিক অনুপাত 1:1। এদের যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত মানে কি? যৌগিক অনুপাত মানে হচ্ছে পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। অর্থাৎ পূর্ব পদে কি কি আছে? এ বি, বি সি, সি। এদেরকে যদি গুণ করা হয় তাহলে দেখো দুটো এ পাচ্ছি, দুটো বি পাচ্ছি, আর দুটো সি পাচ্ছি। অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু উত্তর পদগুলোকে যদি গুণ করা হয় তাহলেও পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হয়ে গেল আমাদের মিশ্র অনুপাত বের করা, যৌগিক অনুপাত বা একই ব্যাপার। তো যৌগিক অনুপাত যদি বের করে ফেলি তাহলে আমি কি পাচ্ছি? দুজন দুদিক থেকে কেটে গেলে 1:1 তো পাবো। তাহলে এই গেল আমাদের। তাহলে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে চলে যাই তারপরেরটা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান। প্রশ্ন পড়ে কিচ্ছু বোঝা গেল না? কিছু বোঝা যায়নি তো? আর পড়া যাক, দেখা যাক বোঝা যায় কিনা। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে। আমরা জানি সবসময় ছবি আঁকলে ধারণা পরিষ্কার হয়। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হবে। তাহলে আচ্ছা, 2 একক হলে সংখ্যমানটা কত হবে? ধরে নিচ্ছি আমি উচ্চতা হচ্ছে h। তাহলে আমাদের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান কি? আয়তনের সূত্র কি আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h, আর বক্রতল হচ্ছে 2 পাই আর h। ঠিক তো? এইবার যদি ব্যাসার্ধের জায়গায় 2টা বসাই তখন হয়ে যাবে 2 স্কয়ার, আর এও হয়ে যাবে 2। তাহলে তখন আয়তনটা কি হয়ে যাবে? 4 হবে 2 স্কয়ার, অর্থাৎ 4 পাই h। এটা কি হবে? 2 দুগুণে 4 পাই h। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন দুজনে সমান না? তাহলে এখানে h তো আমরা যা খুশি ধরেছি, h এর কোনো নির্দিষ্ট মান কি আমরা নিয়েছি? নয়। তাহলে যদি h নিই তার জন্য যা হবে, আমি যদি h ড্যাশ নিই তার জন্য তাই হবে, x নিলে তার জন্য একই হবে। অর্থাৎ উচ্চতা যাই হয়ে যাবে না কেন,
ব্যাসার্ধ যদি 2 একক হয় তাহলে দুজন সমান হতে বাধ্য, তাই পেলাম তো। তাহলে যেটা বলে দেওয়া আছে সেটা আর কিছুই না, সত্য। বোঝা গেল? যাক, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কি বলছে? রাশিবিজ্ঞানের একটা কিউট প্রশ্ন দিয়েছে, 3, 14, 18, 20 এবং 5। 14, 18, 20 এবং 5 তথ্যগুলোর মধ্যমা হচ্ছে কত বলে দিয়েছে? 18। সত্য বলেছি কি? তো আমরা জানি যখনই এরকম ডিসক্রিট আকারে দেওয়া থাকবে বা কাটা কাটা তথ্য দেওয়া থাকবে, তখন আমাদের প্রথম কাজ কি? হয় ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান তথ্যের আকারে সাজাতে হবে। মানে সব থেকে ছোট 3 ঠিক আছে, তারপরে তো 5 রয়েছে, 5টাকে আগে আনতে হবে। তাহলে এটাকে সাজালে আমরা পাচ্ছি 3, 5, 14, 18, 20 সাজানো হলো। এইবারে দেখবো জোড় আছে না বিজোড়, মানে কটা রয়েছে, জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক। আমাদের আছে 1, 2, 3, 4, 5। 5 মানে হচ্ছে আমাদের বিজোড়, তাই তো। আর যেই না বিজোড় সংখ্যক থাকবে অমনি হয়ে যাবে কি না, বিজোড় সংখ্যক থাকলে আমরা জানি সূত্রটা কি হয়ে যায়, n+1/2 তম পদটাই হচ্ছে মধ্যমা, তাই তো। আর জোড় সংখ্যক থাকলে, জোড় যদি হয় এখানে 5-এর জায়গায় যদি 6টা থাকতো তখন কি হতো, n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ, এই দুটো পদের যোগফল হচ্ছে, যোগফল নয় অ্যাকচুয়ালি দুটো পদের গড় হচ্ছে আমাদের তখন মধ্যমা হতো, যদি n এর মানটা জোড় হতো, তাই তো। তাহলে এখানে n এর মান বিজোড় মানে n+1/2 তম পদ মধ্যমা হবে। তাহলে 5 আছে মানে 5+1/2 তম পদ মধ্যমা, এটাই হবে। তাহলে পাচ্ছি কি, 5 এ 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 তম পদ। তাহলে 3 তম বা তৃতীয় পদকে 1, 2, 3 এই হচ্ছে আমাদের মধ্যমা। বোঝা গেল? অর্থাৎ মধ্যমা হওয়ার কথা 14, লেখা আছে আমাদের 18। তাহলে যেটা দেওয়া আছে সেটা আর কিছুই না, মিথ্যা। বোঝা গেল? ব্যাস এইটুকু হচ্ছে আমাদের এই পেজ। নেক্সট ভিডিওতে ফের পরের পেজ নিয়ে আসছি, ততক্ষণ দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, খুব খুব ভালো থাকো, কেমন? আর তোমাদের যদি পার্সোনালি কোনো পেজ সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানাও, আমি সেটা করার চেষ্টা করবো, কেমন? ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। নমস্কার।